প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ব্র্যাকের আয়োজনে বিতর্ক বিকাশের কোয়ার্টার ফাইনালের এই পর্বে। এই সমগ্র বিতর্ক প্রতিযোগিতাটি ব্র্যাকের সাথে সংযুক্ত হয়েছে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি। আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালে যে বিষয় নিয়ে বিতার্কিকরা বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হবে সেটি হচ্ছে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। আমরা সকলে জানি যে দেশের প্রত্যন্ত অঞ্চলের 2000 মাধ্যমিক বিদ্যালয়ের 75,000 শিক্ষার্থীদের মধ্য থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আজকের এই দুটি বিভাগের দুটি দল এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। আমরা জেনে নিই আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণকারী পক্ষ দলে কারা রয়েছে এবং বিপক্ষ দলে কারা রয়েছে। পক্ষ দলে রয়েছে হাসমাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় আদর্শ সদর কুমিল্লা থেকে তারা এসেছে। একই সাথে রয়েছে বিপক্ষ দল মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বালাগঞ্জ সিলেট থেকে তারা এসেছে। অর্থাৎ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। পক্ষ দল হাসমাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা আরফিনা কামাল প্রীতি, দ্বিতীয় বক্তা জোহরা খাতুন ডলি ও তাদের দলনেতা ইসরাত সুলতানা সূচি। বিপক্ষ দল মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা শারমিন আক্তার মনি, দ্বিতীয় বক্তা শ্রাবণী দেব জুই ও তাদের দলনেতা প্রিয়া দেব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক আরাফাত আরা, রিপোর্টার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রয়েছেন রোজিনা ইসলাম, সিনিয়র রিপোর্টার দৈনিক প্রথম আলো, এবং আরো রয়েছেন এইচ.এম. সুলাইমান, প্রাক্তন বিতার্কিক, সহকারী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতা পর্যবেক্ষণ করে এই ছোট্ট ছোট্ট সোনামণিদের, এই ছোট্ট শিশুদের, ক্ষুদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন স্বনামধন্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ইডেন মহিলা কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক হোসনে আরা। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হোসনে আরা তার বক্তব্য প্রদান করবেন আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে শুরু করি আমাদের আজকের এই প্রতিযোগিতা, যার বিষয় কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। আমি আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দল হাসমাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা থেকে আগত দলের প্রথম বক্তা আরফিনা কামাল প্রীতিকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, বর্তমানে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যেটি সবচেয়ে লক্ষণীয় তা হচ্ছে প্রতি বছরে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী পিএসসি, জেএসসি এবং এসএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোতে এ+ নামক সোনার হরিণের পেছনে দৌড়াচ্ছে এবং সেটিকে আয়ত্ত করছে, কিন্তু এই ফলাফলের মাধ্যমে শিক্ষার ন্যূনতম উদ্দেশ্য পূরণ করতে পারছে না। যার ফলশ্রুতিতে আমরা দেখছি শিক্ষাক্ষেত্রে তথাকথিত কিছু ভালো স্কুল শুধুমাত্র শিক্ষার্থীদের ভালো ফলাফলের উপর জোর দিতে গিয়ে জাতিকে উপহার দিচ্ছে নৈতিকতা বিবর্জিত ও সামাজিক মূল্যবোধহীন এক ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের চোখের সামনে একটি কালো পর্দা ফেলে দিয়েছে, যে কালো পর্দার ভেতর দিয়ে তাকিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ না ভেবে এই সকল স্কুলগুলোকে ভালো স্কুলের তকমা লাগিয়ে দিচ্ছি। মাননীয় মডারেটর, বিষয়ের গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলো সংজ্ঞায়ন করছি। কেবল বলতে আমরা এখানে বুঝাচ্ছি একমাত্র বা শুধুমাত্রকে। ভালো ফলাফল বলতে বুঝাচ্ছি আমাদের দেশে পাবলিক পরীক্ষাগুলোতে জিপিএ 5 এর উপর ভিত্তি করে যে ফলাফল নির্ধারণ করা হয় তাকে। এই প্রত্যয় ছাড়া এই ভালো ফলাফলটিকে নির্দিষ্ট করে একমাত্র হিসেবে আমরা আরও জোরদার দিচ্ছি। মাননীয় মডারেটর, ভালো স্কুলের সংজ্ঞায়নের পূর্বে মানদণ্ডের সংজ্ঞান করতে চাই, তবে এর পূর্বে কিছু কথা বলে নেওয়া দরকার। মানদণ্ড অর্থে প্রচলিত অর্থে মানদণ্ড বলতে বোঝায় কোনো কিছুর অবস্থা নির্ণয়ের জন্য যে পরিমাপক ব্যবহার করা হয় তাকে। পরিমাপক গুণগত এবং পরিমাণগত উভয় হতে পারে, তবে আজকের বিতর্কে আমরা শুধু গুণগত পরিমাপক নিয়ে কথা বলবো। প্রতিপক্ষ, আমি আবারও বলছি, আজকের বিতর্কে আমরা শুধুমাত্র পূর্ণমত পরিমাপক নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিসের অবস্থা নির্ণয়ের জন্য কোন ধরনের পরিমাপক ব্যবহার করব। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে আমরা বাংলাদেশের স্কুলগুলো প্রতিষ্ঠার উদ্দেশ্য ও সামাজিক দায়বদ্ধতার তাদের কার্যক্রম মূল্যায়ন করব। এই ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্যেকটি স্কুল মূল্যায়নের জন্য ISAS বা সমমূল্যায়ন ছক নামে একটি প্রক্রিয়া রয়েছে, যেখানে 17টি বৈশিষ্ট্য সূচক লক্ষণের মাধ্যমে একটি স্কুল তার দায়িত্ব কতটুকু পালন করছে তা নির্ধারণ করা হয়। মাননীয় মডারেটর, আজকে আমরা মানদণ্ড বলতে এই 17টি বৈশিষ্ট্য সূচকের মধ্যে প্রধান 5টি কি বোঝাচ্ছি, যেগুলো হচ্ছে শিক্ষা অঙ্গনের পরিবেশ অর্থাৎ পাঠাগার, মাঠ, গবেষণাগার, নিরাপত্তা, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ইত্যাদি। 2, পেশাদারি তথা সময়ানুবর্তিতা, পাঠ পরিকল্পনা, উপকরণ, প্রশিক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি। 3, শিক্ষার্থী ধরে রাখার হার এবং পরীক্ষায় পাশের হার। 4, সহপাঠ্যক্রমিক শিক্ষা এবং শিক্ষক অভিভাবক সম্পর্ক। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবঞ্চ, ভালো স্কুলের সংজ্ঞায়নে। মাননীয় মডারেটর, প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভালো স্কুল বলতে শুধু পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানকে বোঝায়, কিন্তু আমরা আজকের বিতর্কে সেই
স্কুলগুলোকেই ভালো স্কুল বলবো, যে স্কুলগুলো আমাদের দেখিয়ে যাওয়া প্রধান 5টি মানদণ্ড যথাযথভাবে পূরণ করবে। এবং সর্বশেষে হতে পারে না বলতে বোঝাচ্ছি বিবেচনা করা যায় না। মাননীয় মডারেটর, এখন পুরো সংজ্ঞানটিকে যদি আমরা এক কথায় বলি তাহলে এটা এমন দাঁড়ায়, শুধুমাত্র পাবলিক পরীক্ষার ফলাফলকে কখনো ভালো স্কুল একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা যায় না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, ভালো স্কুল আমরা যে 5টি মানদণ্ড দেখিয়েছি তার কেবলমাত্র একটি হচ্ছে শিক্ষার্থী ধরে রাখার হার এবং পরীক্ষায় পাশের হার। যেখানে পাবলিক পরীক্ষায় A+ প্রাপ্তির কোনো মানদণ্ডের ভিতরেই পড়ে না, সেখানে আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে শুধুমাত্র পাবলিক পরীক্ষার ফলাফলকে ভালো স্কুলে একমাত্র মানদণ্ড বলবে, সেটা আমাদের কিছুতেই বোধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, আমরা কেন আজকে শুধু ভালো ফলাফলকে একমাত্র মানদণ্ড বলতে রাজি নই তার প্রধান 4টি কারণ দেখিয়ে যাচ্ছি। প্রথম কারণ হচ্ছে বর্তমান সময়ের ভালো ফলাফল শিক্ষার্থীর মানের বিপরীতের একটি প্রশ্ন। দ্বিতীয় কারণ, পরীক্ষায় ভালো ফলাফল কখনো মানবিক বিচারবোধ সম্পূর্ণ ভালো মানুষ হওয়ার পূর্বাভাস দেয় না। তৃতীয় কারণ, ভালো ফলাফল শুধুমাত্র ভালো স্কুলের কারণেই হয় না। এবং চতুর্থ কারণ, ভালো ফলাফল কখনোই একটি স্কুলের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। মাননীয় মডারেটর, প্রথম যুক্তিটি ব্যাখ্যা করছি। বাংলাদেশে 2014 সালে মাধ্যমিক পরীক্ষায় 1,42,276 জন GPA-5 অর্জন করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 58,197 জন GPA-5 অর্জন করে। তাহলে প্রতিপক্ষের প্রথম বক্তার কাছে আমার সুস্পষ্ট প্রশ্ন, প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী যখন A+ পাচ্ছে, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যখন মাত্র 2 জন শিক্ষার্থী ইংরেজি বিভাগে নির্বাচিত হয়, তখন এই ফলাফলকে আপনি কিভাবে ভালো স্কুলের একমাত্র মানদণ্ড বলবেন? মাননীয় মডারেটর, স্কুল সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম, যেখানে একজন শিক্ষার্থীকে সামাজিক মূল্যবোধ সম্পূর্ণ বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলাটাই দায়িত্ব। কিন্তু আমরা আমাদের সংকীর্ণ সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে কিছু স্কুলকে শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলের মানদণ্ডে ভালো স্কুলে তকমা লাগিয়ে দিই। আদতে যারা জাতিকে উপহার দিচ্ছে মস্তিষ্কহীন এক ভবিষ্যৎ প্রজন্ম। প্রতিপক্ষ হয়তো বর্তমান পরিপ্রেক্ষিতে এটা বলতে পারেন যে ভালো ফলাফলধারী স্কুলগুলো গ্রহণযোগ্যতা বর্তমানে বেশি, কিন্তু আমরা খুব স্পষ্টভাবে এটা দেখিয়ে যাচ্ছি যে এই বাস্তবতা আমাদের দৃষ্টিভঙ্গি ত্রুটির কারণেই দানা বেঁধেছে। অর্থাৎ সমাজের সামগ্রিক ফলাফলকে ভুলে গিয়ে আমরা কেবলমাত্র ভ্রান্তির মধ্যেই হাবুডুবু খাচ্ছি। প্রতিপক্ষ তো সত্যতার যুক্তির পরও যদি আপনারা এটা মানতে রাজি হন না যে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলে একমাত্র মানদণ্ড হতে পারে না, তবে তো আপনাদের উদ্দেশ্যে বলতেই হয় যে ঘুমিয়ে থাকে তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যে জেগে থেকেও ঘুমানোর ভান করে তাকে জাগানো সম্ভব না। তার প্রতিপক্ষ আপনাদের উদ্দেশ্যে বলছি, দৃষ্টি এবং মন দুটোকেই প্রসারিত করুন, তাহলে আপনারাও আমাদের মতো এটা বুঝতে পারবেন যে পরীক্ষা এমন ভালো ফলাফলই ভালো স্কুলে একমাত্র মানদণ্ড হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। শুধুমাত্র GPA-5 পাইলেই চলবে না, এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে মাত্র 2 জন চান্স পেয়েছে তার উদাহরণ দিয়ে বলছে ভুরিভুরি GPA-5 এবং ভালো স্কুলের তকমা লাগিয়েই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে পরিমাপ করা যাবে না। আমরা শুনবো আমাদের প্রতিযোগিতার বিপক্ষ দল মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পালাগঞ্জ, সিলেট থেকে আগত দলের প্রথম বক্তা শারমিন আক্তার মনির কাছ থেকে তার বক্তব্য। We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have done. অর্থাৎ মানুষ নিজেকে নিজের কাজ করার সক্ষমতা দিয়ে বিচার করলেও সমাজে অন্যরা কাজের ফলাফল দিয়ে বিচার করে, বলেছেন মনীষী হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আর সেই কাজের ফলাফলকে আজ গুরুত্বহীন বলেছেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলে মানদণ্ড হতে পারে না। বিষয়টির বিপক্ষে আমারও আমার দলের অবস্থান। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে তারা শুধু বিতর্কের উপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নিজেদের জয়ের উপর গুরুত্ব দিয়ে আজকের কথাটা ভেবেছেন, তাই আমরা তাদের সংজ্ঞানটি মেনে নিতে পারছি না, তাই আমরা নতুনভাবে সংজ্ঞান করছি। কেবল বলতে আমরা বুঝাবো প্রধান, অর্থাৎ অনেকগুলো বিষয়ের মধ্যে যেটির পরিবর্তন অন্য সবগুলো পরিবর্তনকে ত্বরান্বিত করে। আমার পক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়ন করতে এসে ভালো ফলাফল বলতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পরীক্ষার ফলাফলকে বুঝিয়েছেন, কিন্তু আমরা এটি পুরোপুরিভাবে মেনে নিতে পারছি না, কারণ প্রতিপক্ষ বন্ধুরা আমাদের আজকের বিতর্কের বিষয়ে ভালো ফলাফল বলতে পরীক্ষার ফলাফল না সহশিক্ষার ফলাফল এটি বলতে কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝানো হয়নি, তাই আপনাদের সংজ্ঞানটা আমি মেনে নিতে পারছি না। ভালো ফলাফল বলতে আমরা বুঝি পড়ালেখা অর্থাৎ স্কুল পর্যায়ের বিভিন্ন বোর্ড পরীক্ষা ও সহশিক্ষামূলক প্রতিযোগিতায় একটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ও অংশগ্রহণ অনুযায়ী সফলতার হার যখন শতাংশ ও উৎকর্ষতা উভয় ক্ষেত্রেই আকর্ষণীয়। আজকের বিতর্কের বিষয় এই প্রত্যয় দ্বারা বোঝানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভালো ফলাফল একটি স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভালো স্কুল হচ্ছে সেই স্কুল যে স্কুল পড়ালেখা ও সহশিক্ষামূলক কার্যক্রমে ঈর্ষণীয় ফলাফল অর্জন করার মাধ্যমে অভিভাবক ও শিক্ষাবিদদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, এর জন্য প্রয়োজনীয় সকল উপাদানও সুনিশ্চিত করার চেষ্টা করে। মানদণ্ড হচ্ছে মাপকাঠি, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী যার আদর্শ মানের সাথে তুলনা করে কোনো স্কুলের সামগ্রিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
এবং স্কুলটি ভালো না খারাপ সে সম্পর্কে নির্ধারণ করা যায়। একটি স্কুলের সামগ্রিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিভিন্ন রকমের মানদণ্ড হতে পারে, যেমন শিক্ষার্থীদের ভালো ফলাফল, স্কুল প্রদত্ত সুযোগ সুবিধা, শিক্ষাবান্ধব পরিবেশ ও অন্যান্য। এগুলোর মধ্যে প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীদের ফলাফল। হতে পারে বলতে আমরা বুঝাবো প্রণিধানযোগ্য বা সর্বপ্রথমে বিবেচিত হওয়া। মাননীয় মডারেটর, এ পর্যায়ে বিতর্কের বিষয়টি আমরা এভাবে বলতে পারি। অভিভাবকের শিক্ষাবিদদের কাছে গ্রহণযোগ্য স্কুল হিসেবে সর্বপ্রথমে বিবেচিত হওয়ার জন্য প্রধান ও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখা ও সহশিক্ষামূলক প্রতিযোগিতায় মূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অংশগ্রহণ ও আকর্ষণীয় ফলাফল অর্জন। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত ও বিশ্লেষণ করেছি। এরপর আমার দলের দ্বিতীয় বক্তা এসে দলীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য, উপাত্ত ও যুক্তি প্রদান করে তা আরও সুদৃঢ় করবেন এবং অবশেষে তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে প্রতিপক্ষ দলের যুক্তিখণ্ডন ও সামগ্রিক বিতর্কের সারমর্ম প্রদান করে এটি প্রমাণ করবেন যে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। মাননীয় মডারেটর, একটি স্কুল তখনই সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে যখন তার সবচেয়ে কম সময় ও অধিক কার্যকরী উপায়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, আর এই সবচেয়ে অধিক কার্যকরী উপায়টি হচ্ছে শিক্ষার্থীদের ভালো ফলাফল। প্রতিপক্ষ বন্ধুগণ, এর সবচেয়ে বড় উদাহরণটি হচ্ছে রাজক মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটি 1994 সালে প্রতিষ্ঠিত হলেও সর্বপ্রথম আলোচনায় আসে 2005 সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 5ম স্থান অর্জন করার মাধ্যমে। পরবর্তীতেও এটি সফলতার এই ধারাবাহিকতা বজায় রেখে 2008, 2010 ও 2011 সালে প্রথম হয়। এবারে বলুন প্রতিপক্ষ বন্ধুরা, এই ঈর্ষণীয় ফলাফল অর্জন না করলে আদৌ কি আমরা রাজক স্কুলকে চিনতে পারতাম বা আদৌ কি আমরা রাজক স্কুলকে ভালো স্কুল হিসেবে জানতে পারতাম? প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধুর কাছে। মাননীয় মডারেটর, একজন পর্বতারোহীর মূল উদ্দেশ্যই হচ্ছে পাহাড়ের চূড়ায় আরোহণ করা। এটি করার সময় যদি তিনি পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন, তবে সেটি হবে তার গৌণ উদ্দেশ্য। তেমনিভাবে একটি স্কুলের মূল উদ্দেশ্য পাঠদান ও ভালো ফলাফল অর্জন এবং তার গৌণ উদ্দেশ্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, পৃথিবীতে বিভিন্ন গবেষণা সংস্থা শিক্ষার মান, পরিবেশ, স্কুল এইসব নিয়ে কাজ করে থাকে। তেমনি একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ম্যাককিনসে ইউএসএতে বিগত 10 বছরের শ্রেষ্ঠ স্কুলগুলোর শিক্ষকদের নিয়ে একটি জরিপ পরিচালনা করেন। এই জরিপে দেখা যায় 90% অধিক শিক্ষক ভালো স্কুলের জন্য সর্বপ্রথম ভালো ফলাফলকেই চিহ্নিত করেছেন। তাহলে প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা এটা কিভাবে বলছেন যে ভালো ফলাফল একটি ভালো স্কুলের প্রধান মানদণ্ড নয়? প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধুর কাছে। মাননীয় মডারেটর, আমরা ভালো ফলাফল বলতে শুধুমাত্র পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত পরীক্ষার ফলাফলকে না বুঝিয়ে সহশিক্ষামূলক প্রতিযোগিতার ফলাফলকেও বুঝিয়েছি। অর্থাৎ এ ভালো ফলাফল আমাদের সংজ্ঞায়নের ভালো স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সাহায্য করে। যেমন একটু আগে আমরা রাজক মডেল স্কুল কথা বলেছি, যাদের সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য 26টি ক্লাব রয়েছে। তারা 2008 সালে জাতীয় বিতর্ক চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এছাড়াও বাস্কেটবল ও ভলিবল ইত্যাদি খেলাতে স্কুল পর্যায়ে রয়েছে তাদের নানান সাফল্য। প্রতিপক্ষ বন্ধুরা, তাই আমরা এটি বলতেই পারি যে ভালো ফলাফলই একটি ভালো স্কুলের প্রধান মানদণ্ড, যা একটি সাধারণ গ্রামের স্কুলকে সারা দেশের মানুষের কাছেও আলোচনার আকর্ষণীয় বিষয় অর্থাৎ ভালো স্কুল হিসেবে পরিচিত করে তুলতে পারে। তাই আমি আবারও বলছি যে কেবল ভালো ফলাফলই একটি স্কুলের প্রধান মানদণ্ড। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রথম বক্তা বালাগঞ্জ সিলেট থেকে আগত মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা তো মনে করি যে নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দেশের একটা শ্রেষ্ঠ স্কুলের মধ্যে স্কুল, তা না হলে ব্র্যাকেরই প্রতিযোগিতা তারা কিভাবে এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছে। আমরা মনে করি দেশের প্রত্যেকটি স্কুলে ভালো স্কুল এবং প্রত্যেকটি স্কুলে ভালো ফলাফল করছে এবং করবে, এবং সে কারণের জন্য হয়তো বা একটু তারতম্য হয়ে থাকে। সে কারণের জন্য পরিচর্যা, নানা বিষয়গুলো আমাদেরকে এখানে অ্যাড্রেসে আনতে হবে। সরকার রয়েছে, আমাদের শিক্ষা বোর্ড রয়েছে, সবাই তো সেগুলোর প্রতি দৃষ্টি রাখবে। ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমরা যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। এই বিষয়ে এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আদর্শ সদর কুমিল্লা থেকে আগত হাসমতের নেসা বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বক্তা জোহরা খাতুন ডলি এবারে তার বক্তব্য প্রদান করবে। শুরু করছি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তিখণ্ডন দিয়ে। তারা আজকে ভালো ফলাফল বলতে যে কোনো বিষয়ে ভালো ফলাফলকে বুঝেছেন। হ্যাঁ, আমরাও মানছি যে কোনো বিষয়ে ভালো ফলাফল করলে একটি স্কুল ভালো হবে। তার মানে আপনারা আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করছেন। মাননীয় মডারেটর, ভুরি ভুরি A+ এই যুগে বর্তমান প্রজন্মের একজন শিক্ষার্থীর দিন শুরু হয় প্রাইভেট দিয়ে। সকালে প্রাইভেট, সেখান থেকে স্কুল, স্কুলের পর কোচিং, কোচিং থেকে বাড়ি ফিরে আবার প্রাইভেট, সন্ধ্যায় মায়ের কাছে বকুনি, তারপর পড়ার টেবিলে বসে ঝিমুতে থাকা। এইভাবে সে একটি রোবোটিক জীবনে জড়িয়ে পড়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আমাদের আজকের বিতর্কের বিষয় কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। আমি বিষয়টির পক্ষে বলছি। মাননীয় মডারেটর, একটু আগে আমরা রোবোটিক নামক যে মানুষের গল্পটি শোনালাম, তার জীবনে নেই কোনো মূল্যবোধ,
নেই কোনো দেশপ্রেম, জাতীয়তাবোধ বা সামাজিকতার মতো বৈশিষ্ট্যগুলো। সে ভুলে যায় সূর্যের আলো আর চাঁদের যোজনার মধ্যে পার্থক্য করতে। মাননীয় মডারেটর, যদি এই প্রজন্মে ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে, তাহলে ঘরে ঘরে উন্নত মানের মানবরূপী রোবটটি জন্ম নেবে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডন করছি। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, ভালো স্কুল বলতে আমরা যেসব স্কুলকে শুধুমাত্র ভালো ফলাফল করে সেসব স্কুলকে বুঝি। কিন্তু বিপক্ষ দলের প্রথম বক্তা আপনার উদ্দেশ্যে বলছি, প্রায় সব বিভাগে এমন অনেক ভালো ফলাফলদারী স্কুল রয়েছে যেগুলোতে একটি ভবন ছাড়া আর কিছুই নেই, নেই কোনো মাঠ, পাঠাগার কিংবা বিজ্ঞানাগার। এমন একটি স্কুলের উদাহরণ হলো চট্টগ্রাম গ্রামার স্কুল। সেই স্কুলটি প্রতি বছর ভালো ফলাফলের দিক দিয়ে চট্টগ্রামে 1 থেকে 3 নম্বর ভিতরে অবস্থান করে। তাহলে কি আপনার এই স্কুলটিকে শুধুমাত্র ভালো ফলাফলের উপর ভিত্তি করে ভালো স্কুল বলবেন? প্রশ্ন রয়ে গেল। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে 4টি যুক্তি দিয়ে গেছেন। এর মধ্যে দ্বিতীয় যুক্তিটি ছিল ভালো ফলাফল ভালো মানুষ হয়ে উঠবার পূর্বাভাস দেয় না। কেননা আমাদের দেশে যারা উচ্চপদস্থ কর্মকর্তা তারা নিশ্চয়ই ভালো ফলাফল করেই প্রশাসনে এসেছেন, কিন্তু মাঝে মধ্যেই আমরা তাদের অন্যায় ও দুর্নীতির কথা শুনতে পাই, যাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে আজ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত ভালো ফলাফল নিয়েও তারা কেন দুর্নীতিগ্রস্ত? কারণ তথাকথিত ভালো স্কুল থেকে তারা শুধুমাত্র ভালো ফলাফলই করছে, কিন্তু নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হয়ে উঠছে না। মাননীয় মডারেটর, এই যখন আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার চিত্র, যেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজেই দুর্নীতি করছেন, তখন আপনারা কি এই ব্যবস্থার আলোকে শুধু ভালো ফলাফলকে গুরুত্ব দেবেন, না সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে ভালো স্কুলের মানদণ্ড হিসাবে আমাদের দেখানো মানদণ্ডগুলোকে অনুসরণ করবেন? মাননীয় মডারেটর, আমরা সকলেই ঐশীর কথা জানি। সে ইংলিশ মিডিয়ামের তথাকথিত ভালো ফলাফলদারী একজন ছাত্রী। সেই ঐশী যখন নিজের বাবা মাকে হত্যা করে, তখন এসব তথাকথিত ভালো স্কুল যে কোনো পারিবারিক মূল্যবোধ বা দায়িত্ববোধের শিক্ষা দেয় না, সেটা প্রমাণিত হয়ে যায়। আমাদের সমাজ এখন ঐশীদেরই দখলে, যারা তথাকথিত ভালো স্কুলে পড়ে ভালো ফলাফল করে, কিন্তু মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হয়ে ওঠে না। মাননীয় মডারেটর, আমাদের সংবিধানের 17 খ অনুচ্ছেদে যথাযথ প্রশিক্ষাপ্রাপ্ত এবং স্বেচ্ছা প্রণোদিত নাগরিক তৈরির কথা বলা হয়েছে। এই উদ্দেশ্য থেকে সরে গিয়ে আমরা যদি কেবল ভালো ফলাফলকে উদ্দেশ্য করি, তাহলে কি হবে একটু লক্ষ্য করুন। ব্যবসায় লক্ষ লক্ষ A+ পাবে, কিন্তু একজন ভালো উদ্যোক্তা তৈরি হবে না। তথ্য প্রযুক্তির শিক্ষায় লক্ষ লক্ষ A+ পাবে, কিন্তু আন্তর্জাতিক মান ও গুণ সম্পন্ন দক্ষ জনবল তৈরি হবে না। বিজ্ঞান বিষয়ে লক্ষ লক্ষ A+ পাবে, কিন্তু জাতীয় শিক্ষানীতি উদ্দেশ্য অর্থাৎ বিজ্ঞান মনস্ক জাতি গঠন হবে না। অপরদিকে ধর্ম ও নৈতিক শিক্ষায় লক্ষ লক্ষ A+ পাবে, কিন্তু নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হবে না। অর্থাৎ এভাবে যদি শুধু ভালো পরীক্ষার ফলাফলকে মানদণ্ড ধরা হয়, তাহলে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক সমাজে পরিবর্তে পাবে একটি A+ ভিত্তিক সমাজ। সুতরাং প্রতিপক্ষ, আপনারা যদি আপনাদের গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করেন, তাহলে আপনাদেরকেই তো শিল্পীর মতো বলতে হবে, A+ ছলনায় ভুলবো না, কাজ নেই আমার আর A+ পেয়ে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের তৃতীয় যুক্তিটি ছিল ভালো ফলাফল ভালো স্কুলের উপর নির্ভর করে না। বাংলাদেশে প্রায় 200টি প্রকাশনা সংস্থা রয়েছে, 1000-এর উপর কোচিং সেন্টার বিস্তৃত হয়ে আছে। এর সাথে আছে অভিভাবকের উদ্বিগ্নতা আর শিক্ষার্থীর মাথার উপর অসীম মানসিক চাপ। এত কিছু কল্যাণে অর্জিত ভালো ফলাফল কিভাবে ভালো স্কুলে একমাত্র মানদণ্ড হতে পারে? প্রশ্ন রয়ে গেল। ভালো ফলাফল একটি আপেক্ষিক ব্যাপার। আমাদের দেশে এক এক শিক্ষক এক এক মাত্রায় নম্বর দেয়। একটি লেখা সবসময় একই রকমের গ্রহণযোগ্যতা পাবে এমনটাও নয়। সুতরাং মেধাকে নম্বর ভিত্তিতে যাচাই করা, সেটা আমাদের অজ্ঞতা এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গির উদাহরণ নয় কি? প্রতিপক্ষ, প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা দিয়ে A+ পাচ্ছে। এখন এই ফলাফল কি কখনো একটি স্কুলে একমাত্র মানদণ্ড বলা যাবে? প্রশ্ন রয়ে গেল। লক্ষ্য কর মাননীয় মডারেটর, আমাদের চতুর্থ যুক্তিটি ছিল ভালো ফলাফল কখনো ভালো স্কুলে একমাত্র মানদণ্ড হতে পারে না। আমাদের জাতীয় শিক্ষানীতি 2010-এ 30টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে, তার কোনোটিতে ভালো ফলাফল কিংবা A+-এর কথা বলা হয়নি, বরং সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে উঠবার কথা বলা হয়েছে। সামাজিকীকরণের প্রধান মাধ্যম হিসেবে শিক্ষার যে উদ্দেশ্য, তা পূরণের দায়িত্ব বর্তায় স্কুলের উপর। এখন প্রতিপক্ষ, আপনারা যদি শিক্ষার উদ্দেশ্যের কথা ভুলে গিয়ে কেবল ভালো ফলাফলকে গুরুত্ব দেন, তাহলে সেই স্কুল কখনোই উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে না। প্রতিপক্ষ, আপনারা আজ কালো চশমার ভিতর দিয়ে তাকাচ্ছেন, তাই বুঝতে পারছেন না প্রকৃত বাস্তবতা কি, বুঝতে পারছেন না শিক্ষার কি উদ্দেশ্য, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কি, আর সামাজিক আকাঙ্ক্ষাই বা কি। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেই হয়, দৃষ্টি দোষে দেখছো বাঁকা, আমার সোজা সরল পথ, যেই পথে চলতে গিয়ে ডেকে আনছো নিজের বিপদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। নিজের বিপদ ডেকে না আনার আহ্বান জানিয়েছে, বলেছে ঐশীরা তো ভালো স্কুলের ছাত্রী ছিল, ভালো ফলাফল করেছে, কিন্তু আজকে আমাদের সমাজ তো ঐশীদের দখলে। তাহলে কি সে সমাজ পরিবর্তন হয়েছে? প্রশ্ন করে দ্বিতীয় বক্তা তার বক্তব্য শেষ করেছে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দল, যারা সিলেট থেকে এসছে। সিলেটের মোহাম্মদ নুরমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা শ্রাবণী দেব জুইর কাছ থেকে তার বক্তব্য। মাননীয়
মডারেটর প্রথমে প্রতিপক্ষ দলের যুক্তিখণ্ডন দিয়ে শুরু করতে চাই। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মনে হয় বিষয়টি বুঝতে পারেননি। আমাদের বিষয়টি হচ্ছে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ, একটি ভালো স্কুল, ভালো ফলাফল একটি ভালো স্কুলকে সবার কাছে পরিচিতি করে তুলতে পারে। বিষয়টির বিপক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা হতে পারে বলতে বুঝিয়েছেন সবার প্রথমে বিবেচিত হওয়া। আর আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে বিশ্লেষণ, তথ্য ও যুক্তির মাধ্যমে এটা প্রমাণ করে যাব যে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। মাননীয় মডারেটর, শিক্ষাবিদ রেমন্ড এল ইয়ং বলেছেন একটি স্কুল ভালো হওয়ার জন্য 8টি গুণাবলী থাকা প্রয়োজন। তিনি এই 8টি গুণাবলীর মধ্যে প্রথমেই যে গুণাবলীকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সেটি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ভালো ফলাফল আশা করা। অর্থাৎ একটি স্কুল ভালো হওয়ার জন্য এই প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে ভালো ফলাফল। প্রতিপক্ষ বন্ধুগণ, লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা হতে পারে বলতে বুঝিয়েছেন সবার প্রথমে বিবেচিত। কিন্তু আপনার কি বুঝিয়েছেন? একমাত্র। কিন্তু সেটা আমি মেনে নিতে পারছি না। এবং এরপরও কি আপনার বলবেন চোখ থাকতে অন্ধ হয়ে যাবেন? বাকি 7টি গুণাবলীর মধ্যে 5টি গুণাবলী সরাসরি ভালো ফলাফলের সাথে জড়িত। এগুলো হচ্ছে: 1. সময় উপযোগী পাঠ্যক্রম ও স্বচ্ছ পরীক্ষণ ব্যবস্থা। 2. ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় উপাদানের পর্যাপ্ততা নিশ্চিত করা। 3. নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। 4. পাঠদান ও শিক্ষাবান্ধব উপযোগী সকল প্রযুক্তি শ্রেণীকক্ষ। 5. প্রতি শ্রেণীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিশ্চিত করা। লক্ষ্য করুন প্রতিপক্ষ, এই বিষয়গুলো আপনারা প্রধান কারণ হিসেবে নিশ্চিত করেছেন, কিন্তু ভালো ফলাফল অর্জনের জন্য এগুলো কখনো প্রধান কারণ হতে পারে না, সহায়ক হতে পারে। এবং অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের কাছে এগুলো কখনো ভালো ফলাফল করার জন্য নিশ্চয়তা দেয় না। অর্থাৎ ভালো ফলাফল একটি স্কুলের প্রধান মানদণ্ড হিসেবে এগুলো কখনোই সর্বপ্রথমে বিবেচিত হতে পারে না। পরবর্তী যে 2টি গুণাবলী রয়েছে মাইনর মডারেটর, সেগুলো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভালো ফলাফলের সাথে জড়িত। মাইনর মডারেটর, তাই আমরা বলতেই পারি কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, লক্ষ্য করুন, একটি স্কুল প্রতিষ্ঠিত হবার পরই আমরা কি সেই স্কুলকে চিনতে পারি? না, চিনতে পারি না। কিন্তু যখন ওই স্কুল ভালো ফলাফল অর্জন করে ঠিক তখনই আমরা ওই স্কুলকে ভালো স্কুল বলে থাকি। অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ভালো স্কুল সবার কাছে সুপরিচিত স্কুল হিসেবে গ্রহণযোগ্য হয়। মাননীয় সভাপতি, এছাড়াও মাইনর মডারেটর নতুন একটি স্কুল ভালো ফলাফল অর্জন করার মাধ্যমে অভিভাবক, শিক্ষাবিদ ও বিভিন্ন বিদেশি সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ফলে সরকারি, বেসরকারি, ব্যক্তিগত ও বৈদেশিক নানা অনুদান পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ, একটি স্কুল ভালো ফলাফল করার মাধ্যমে আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন করার সুযোগ লাভ করে। পক্ষ দলের বিতার্কিক বন্ধু, একটি উদাহরণ লক্ষ্য করুন। ভারতের বিহারে প্রান্তিক এলাকার একটি স্কুল শুধুমাত্র ভালো ফলাফল করার কারণেই বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে এবং বিল গেটস ফাউন্ডেশনের নজর কাড়ে, যার ফলে তারা এককালীন 40 লাখ টাকা পায়। এবারে আপনারা বলেন প্রতিপক্ষ বন্ধুগণ, এই প্রান্তিক এলাকার স্কুল হওয়া সত্ত্বেও তারা কেন বিল গেটস ফাউন্ডেশন নজর কাড়লো? তারা কেন এই সুযোগটা পেল? হয়তো আপনারা বিতর্কে খাতিরে এই প্রশ্নের উত্তর জেনেও চুপ করে থাকবেন, কিন্তু প্রকৃত সত্যকে অস্বীকার করবেন কিভাবে বলুন প্রতিপক্ষ বন্ধুগণ? এর মূল কারণ হচ্ছে তাদের ভালো ফলাফল। এবার চলুন মাননীয় মডারেটর নতুন দেশের নিজের দেশের আরও একটি উদাহরণ দেখি। আমরা সবাই শুনেছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কথা। 2014 সালে পিএসসিতে বোর্ডে তাদের অবস্থান ষষ্ঠ আর জেএসসিতে চতুর্থ। 1989 সালে প্রতিষ্ঠার সময় 3 শেডের এই স্কুল আজ 8000 শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ সুবিধা দিতে পারে। আপনারা কি ভাবছেন এটি প্রধান কারণ? কখনোই নয়, বরং পড়ালেখা ও সহশিক্ষামূলক কার্যক্রমে তাদের ভালো ফলাফলই তাদের গ্রহণযোগ্যতা ও চাহিদা বাড়িয়ে দিয়েছে। যেমন 2013 সালে স্কাউটিংয়ে ওই স্কুল স্কাউট বোর্ড অর্জন করেছে সর্বোচ্চ জাতীয় পদক অর্থাৎ রাষ্ট্রপতি পদক। এবং অতি সম্প্রতি 2015 সালে প্রাথমিক বৃত্তিপ্রাপ্তিতেও দ্বিতীয় স্থানে রয়েছে ডেমরায় অবস্থিত এই স্কুলটি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, তিলোত্তমা নগরী ঢাকার হাজার স্কুলে ভিড়ে আজ ডেমরায় একটি অবস্থিত স্কুলটি শিরোনামের প্রথম পর্দায়, অর্থাৎ 8000 শিক্ষার্থীর অভিভাবকের আস্থার জায়গা, অর্থাৎ একটি ভালো স্কুল। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র পড়ালেখা ও সহশিক্ষা তাদের চমকপ্রদ ফলাফলের জন্য। আজ প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা শুধু কুমিল্লা থেকে এখানে এসেছেন বিতর্ক করতে। শুধুই কি বিতর্কে ভালো পরিবেশ আর প্রশিক্ষণের জন্য? না প্রতিপক্ষ বন্ধুগণ, এখানে আপনারা এসেছেন আজ আমরা সবাই চাই ভালো ফলাফল করতে। মাননীয় সভাপতি, আপনারা বলুন প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা যদি ভালো ফলাফল না করতেন তাহলে কি আপনার কখনো ভালো স্কুল হিসেবে পরিচিতি পেতেন? আপনার সমাজের কাছে, আপনার রাষ্ট্রের কাছে আপনার মর্যাদা সম্পন্ন স্কুল হিসেবে পরিচিতি পেত? মাননীয় সভাপতি, তাই আমি বলবো যে আমার প্রতিপক্ষ বন্ধুগণ হয়তো আমার যুক্তির মধ্যে দিয়ে বুঝে গিয়েছেন যে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলে মানদণ্ড হতে পারে। মাননীয় মডারেটর, এবার আমি এমন একটি যুক্তি দেব যার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে যে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলে মানদণ্ড হতে পারে। মাননীয় সভাপতি, আমাদের স্কুল মোহাম্মদ নুরমিয়া গার্লস বালিকা উচ্চ বিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তারপরেই কিন্তু আমাদের স্কুল সুপরিচিতি হিসেবে লাভ করতে পারেনি। কিন্তু বিগত কয়েক বছর জেএসসিতে এবং এসএসসিতে খুব ভালো ফলাফল করার কারণে আমাদের স্কুল সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, জেলার কাছে, উপজেলার কাছে ভালো স্কুল হিসেবে পরিচিতি
পায় এবং মাননীয় সভাপতি এটি সম্ভব হয়েছে ভালো ফলাফলের কারণে। প্রতিপক্ষ বন্ধুগণ, কখনোই কি আপনারা ভেবে দেখেছেন আপনারা যদি আজ ভালো ফলাফল না করে এখানে বিতর্ক করতে আসতেন না, তাহলে কি আপনারা ভালো স্কুল হিসেবে সমাজের কাছে সুপরিচিতি লাভ করতে পারতেন? এবার চলুন প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা এমন কোনো স্কুলের নাম বলে যান যেটি ভালো ফলাফল নয় অন্য কোনো মাধ্যমে সুপরিচিতি লাভ পেয়েছে। জানি প্রতিপক্ষগণ পারবেন না, কারণ কিভাবে পারবেন? শুধু একমাত্র কারণ হতেই বুঝিয়েছেন আপনারা সর্বপ্রথমে। আমি বলছি সর্বপ্রথমে এবং সর্বপ্রধানে বিবেচিত হচ্ছে ভালো ফলাফল। তাই মডারেটর, আমি আবারও বলে যেতে চাই, কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। প্রতিপক্ষ বন্ধুগণ, অনেক যুক্তি অনেক তর্ক আপনি দিয়ে যেতে পারেন, কিন্তু সবগুলো মিথ্যাহীন। তাই আসুন প্রতিপক্ষ বন্ধু, মিথ্যাহীন যুক্তি নয় বরং সত্য ও বাস্তবতাই বলা দিচ্ছে কেবল ভালো ফলাফলই ভালো স্কুলে মানদণ্ড হতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। একেবারে হতে পারে সিলেটের বন্ধু সেভাবেই বলল। দেখা যাক এটা হতে পারে কিনা। আমরা শুনবো এবারে আমাদের চট্টগ্রামের বন্ধু, যিনি এসছে হাসমতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, সেই বিভাগের চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত সুলতানা সূচি এবারে তার বক্তব্য প্রদান করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। শুরু করছি আমার প্রতিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডনের মাধ্যমে। আমাদের আজকের বিষয় কি হচ্ছে, কেবল ভালো ফলাফলই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। আর এখানে কেবল দ্বারা শুধুমাত্র বা একমাত্রকে বোঝানো হয়েছে, আর এই প্রত্যয় দ্বারা এটিকে আরো জোরালো ভাবে বলা হয়েছে। কিন্তু তাদের দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন তারা ভালো ফলাফলকে একমাত্র বোঝাচ্ছে না। তাহলে বলবো আপনারা বাংলা অভিধানের শব্দ না বুঝেই বিতর্ক করতে এসেছেন, যা খুবই দুঃখজনক একটি ব্যাপার। তারা আজকে বলে গেলেন যে আমরা ভালো ফলাফলের ভিত্তিতে বিতর্ক করতে এসেছি। হ্যাঁ, আমরা ভালো ফলাফলের ভিত্তিতে বিতর্ক করতে এসেছি, কিন্তু আমরা যদি ভালো প্রশিক্ষণ না পেতাম, আমাদেরকে যদি বিতর্ককে শেখানো না হতো, তাহলে আমরা কিভাবে ভালো ফলাফল করতাম? তারা বলে গেলেন শামসুল হক স্কুলের কথা, যে স্কুলটি ভালো ফলাফলের ভিত্তিতে পরিচিতি লাভ করেছে একটি ভালো স্কুল হিসেবে। এখন প্রতিপক্ষ বন্ধুরা, আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হবেন নাকি ভিকারুন্নেসে ভর্তি হবেন, আপনারা অবশ্যই বলবেন যে আমি ভিকারুন্নেসে ভর্তি হবো। কেননা ডেমরা স্কুলকে শুধুমাত্র শিক্ষার্থীদের ভালো ফলাফলের উপহার দেয়, অপরদিকে ভিকারুন্নেসে ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থীকে সুকুমার প্রীতির চর্চা করতেও সাহায্য করে। আর এই কারণে আজকে আমরা বলছি ভালো ফলাফল ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। তারপর মাননীয় সভাপতি মাননীয় মডারেটর তারা বলে গেলেন যে ভালো ফলাফলের মাধ্যমে নাকি প্রত্যেকটা স্কুল পরিচিতি পায়। হ্যাঁ, আমিও মানছি ভালো ফলাফলের মাধ্যমে প্রত্যেকটা স্কুল পরিচিতি পায়। আপনারা কি শুধু আপনার স্কুলের পরিচিতি পাক সেটাই চান, নাকি আপনারা চান যে আমি স্কুলে গিয়ে একটি ভালো মানুষ হিসেবে গড়ে উঠবো? প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের দেশের স্কুলগুলো তিন ভাবে শিক্ষা প্রদান করে: আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। এখন যদি আপনারা পরীক্ষার ফলাফলকে ভালো স্কুলের একমাত্র মানদণ্ড করেন, তবে সে কি শুধু আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে অনানুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক বিদ্যালয়গুলো আছে, আমরা সেই বিদ্যালয়গুলো ভালো নাকি খারাপ সেটা কিভাবে নির্ধারণ করব? এর সমাধান হচ্ছে, আমরা শুরুতে আমার দলের প্রথম বক্তা শুরুতেই বলে গিয়েছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক প্রত্যেক স্কুলকে ISAS বা সমমূল্যায়ন চক দিয়ে মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে আমাদের দেখে যে এই চকের প্রধান 5টি মানদণ্ডের ভিত্তিতে গ্রেড প্রদান করে ভালো স্কুল নির্ণয় করতে হবে। অর্থাৎ এ থেকে একেই প্রমাণিত হচ্ছে যে কেবল ভালো ফলাফলে ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। মাননীয় মডারেটর, আজকের ভিতরে আমরা এই পক্ষ থেকে যে কি প্রমাণ করার চেষ্টা করছি সে কি হচ্ছে, ভালো ফলাফল ভালো স্কুলের অনেকগুলো মানদণ্ডের মাঝে একটি, কিন্তু কখনো শুধুমাত্র বা একমাত্র নয়। অপরদিকে তারা বলে যাচ্ছেন যে ভালো ফলাফলই নাকি ভালো স্কুলের একমাত্র কারণ। তাহলে দেখে আসা যাক এই ভালো ফলাফলের আসল রহস্যটা কি। প্রথমত, শিক্ষার্থীর নিজের রোবটিক শ্রম, অভিভাবকের স্কুলের গেট পর্যন্ত বসে থাকার উদ্বিগ্নতা এবং স্কুলের মানসম্মান রক্ষার্থে ভালো ফলাফলের আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, এগুলোর সাথে যোগ হয়েছে কোচিং, প্রাইভেট, বাজারের নুটদেক ইত্যাদি। শুধু তাই নয়, পরীক্ষায় নকল ও প্রশাসের মতো ঘটনা যখন খুবই স্বাভাবিক, তখন একদল আধুনিক ফেরিওয়ালার হাত এরকম: প্রশ্ন নেবে, প্রশ্ন উত্তর সহ প্রশ্ন আছে, সব বিষয়ের প্রশ্ন। প্রতিপক্ষ বন্ধু, এই যখন ভালো ফলাফলের আসল রহস্য, তখন এই ভালো ফলাফলকে আপনারা কিভাবে ভালো স্কুলের একমাত্র মানদণ্ড বলছেন উত্তর দিয়ে যাবেন? মাননীয় মডারেটর, এখন পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীর হাতে প্রশ্নপত্র তুলে দিয়েছে তার শিক্ষক কিংবা অভিভাবক। এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি A+ এর বাম্পার ফলন হচ্ছে। শিক্ষার এই মানহীন হাইব্রিড ফলনের আসল ফলনটা আমরা দেখতে পাবো না, দেখতে পাবো আরো 1 দশক পর, যখন ডাক্তার হবে কিন্তু চিকিৎসা করতে পারবে না, যখন ইঞ্জিনিয়ার হবে কিন্তু নকশা করতে পারবে না, তখন আমাদের দেশে আমরা হব কর্মচারী আর কর্মকর্তা আসবে বিদেশ থেকে। সুতরাং প্রতিপক্ষ, বদলে ফেরনের দৃষ্টিভঙ্গি, শুধু ভালো ফলাফল নয়, সবগুলো মানদণ্ডই হোক ভালো স্কুলের সঙ্গী। মাননীয় মডারেটর, ভালো ফলাফল যদি ভালো স্কুলের একমাত্র মানদণ্ড হয়, তাহলে আমাদের দেশের স্কুলগুলো ভালো ফলাফলের লোভে শিক্ষার্থীদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবে। তখন ভবিষ্যতে বাংলাদেশ সুস্থ নাগরিকের পরিবর্তে উপর পাবে
একদল তোতা পাখি যারা সারা জীবন বইয়ের পড়া প্রথম থেকে শেষ অবধি মুখস্থ করে যাবে আর পরীক্ষার হলে সেগুলো ওগলে দিবে। তাহলে প্রতিপক্ষ যে স্কুলগুলো সামাজিকীকরণের পরিপূর্ণ দায়িত্ব পালন করে যাদেরকে মানসম্মত সামাজিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম উপহার দিচ্ছে, আপনারা কি তাদেরকে ভালো বলবেন নাকি যে স্কুল শুধুমাত্র তোতা পাখি উপহার দিচ্ছে তাদেরকে ভালো বলবেন? মাননীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি র্যাঙ্কিং করা হয় যেখানে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর মানদণ্ড হিসেবে ক্যাম্পাসের আয়তন, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, গবেষণা, লাইব্রেরি প্রভৃতি বিষয়গুলো বিচার করা হয়। তাহলে প্রতিপক্ষ আপনারা এই ধরনের মানদণ্ডগুলো বাদ দিয়ে শুধুমাত্র পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিভাবে ভালো স্কুল নির্ধারণ করার কথা বলছেন তা কিছুতে আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় আমাদের দেশে 12টি ক্যাডেট কলেজ রয়েছে যেখানে ভর্তির সময় তীব্র প্রতিযোগিতা দেখা যায়, সেটা কেন হয়? শুধুই কি ভালো ফলাফলের জন্য? না প্রতিপক্ষ, বরং এই ক্যাডেট কলেজগুলোতে ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থীকে মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে সব রকম ব্যবস্থা নেয়। আর তার জন্য আমরা বলছি সকল ভালো ফলাফল দ্বারা স্কুলকে আমরা ভালো বলছি না, বরং যে স্কুলগুলো আমাদের দেখানো মানদণ্ডগুলোর ভিত্তিতে ভালো ফলাফল করছে আমরা তাদেরকেই ভালো বলছি। মাননীয় আমি এখন আজকে আমাদের পুরো বিতর্কের সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের উভয় পক্ষের তুলনা দেখিয়ে যাচ্ছি। আমাদের প্রথম বক্তা আজকে বিতর্কের বিষয়কে সংজ্ঞান করে গেছেন এবং স্ট্যান্ড দেখিয়ে গেছেন যেটি ছিল ভালো স্কুলের অনেকগুলো মানদণ্ডের মাঝে ভালো ফলাফল একটি মানদণ্ড হতে পারে, কখনো শুধুমাত্র বা একমাত্র নয়। একই সাথে তিনি ভালো স্কুলের 5টি মানদণ্ডের কথা বলে গেছেন যেগুলো দ্বারা আমরা একটি ভালো স্কুলের নির্ধারণ করতে পারি এবং 4টি যুক্তি দেখিয়ে গেছেন এবং আমার বিপক্ষ দল খুব সুদৃঢ়ভাবে আমাদের দলীয় স্ট্যান্ডকে প্রকাশ করে গেছেন, কিন্তু আমরা প্রতিপক্ষ দল খুব দুর্বল যুক্তির মাধ্যমে কিছুই প্রকাশ করতে পারেনি। তারা যা বলছেন তা প্রকাশ করতে যথেষ্ট ছিল না, তাই বলছে তর্কের খাতিরে তর্ক নয়, যুক্তির খাতিরে যুক্তি নয়। আমাদের সঙ্গে একমত পোষণ করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দলনেতাকে। A+-এর বাম্পার ফলনের কথা বলেছে, আমি জানি না, সে বলছে ডাক্তার হবে চিকিৎসা করতে পারবে না, সেরকম ফলাফল যদি আমাদের হয় তাহলে আমাদের খুবই দুর্ভাগ্য হবে। আমরা শুনবো আমাদের এই প্রতিযোগিতার বিপক্ষ দলের বক্তব্য, যারা সিলেট বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সিলেট বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে দলের দলনেতা মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয়া দেবকে এবার তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ঠিক তেমনি আমরা যদি বলি স্কুল তোমার গুণগত মান কি, উত্তর আসবে ফলাফলে পরিচয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কেবল ভালো ফলাফলই একটি ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমরা আমাদের যুক্তি, তথ্য ও তত্ত্ব দ্বারা এটাই প্রমাণ করে যাব যে কেবল ভালো ফলাফলই একটি ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন ভালো ফলাফলের জন্য নাকি শিক্ষার্থীরা ফলাফলের পেছনে নৈতিকতাকে বিসর্জন দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, আপনারা কি ভুলে গেলেন প্রাচীন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী নস্ট্রাডামসের বিখ্যাত উক্তি? উনি বলেছিলেন, যদি তুমি তোমার অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দাও তবে অবশ্যই তুমি মহান এবং জ্ঞানী, কিন্তু তখনই তোমার মহানুভবতার প্রায়োগিক দিক সম্পূর্ণতার নান্দনিক দিক পাবে যখন তুমি যাদের তোমার জ্ঞান দিয়েছ তারা ওই জ্ঞানের সঠিক ব্যবহার এবং এই ব্যবহারের সঠিক ফলাফল পাবে। বহু বছরের সেই পুরনো বাণী আজকের প্রেক্ষাপটে অক্ষরে অক্ষরে সত্যি। একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সফলতায় পৌঁছবে যখন তার দেওয়া শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা উপকৃত হবে। আর আপনি একটি স্কুল থেকে মানুষ হবার শিক্ষা কিভাবে নিচ্ছেন এবং কতটুকু ভালো করে নিচ্ছেন তার একমাত্র প্রমাণ ভালো ফলাফল প্রতিপক্ষ বন্ধু। তারপর উনার দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন ভালো ফলাফল করেও অনেক মানুষ নাকি দুর্নীতি করছে। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, একজন শিক্ষার্থী যখন একটি শিক্ষাগৃহের ছায়ায় থাকেন তখন ওই স্কুল কখনো তাকে দুর্নীতিগ্রস্ত মানুষ হবার শিক্ষা দেয় না প্রতিপক্ষ বন্ধু। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার পর যখন মানুষ অবস্থার চাপে নীতির পথ ছাড়ে তখন সে দুর্নীতিগ্রস্ত হয়। কিন্তু আপনাদের কথায় মনে হচ্ছে বাংলাদেশে শুধু দুর্নীতিগ্রস্ত মানুষই জন্মেছেন। এদেশে শেরে বাংলা একে ফজলুল হক জন্মাননি, এদেশে শেখ মুজিব জন্মাননি, এদেশে জাফর ইকবাল জন্মাননি। আপনাদের কথায় আপনারা অত্যন্ত নিম্নভাবে একটি বিদ্যালয়, একটি স্কুলের মানকে খারাপ করে গেছেন প্রতিপক্ষ বন্ধু। এ থেকে এটা কখনোই বোঝা যায় না একটি স্কুল কখনো একজন শিক্ষার্থীকে দুর্নীতিগ্রস্ত হবার শিক্ষা দেয়। তারপর তৃতীয় বক্তা বলে গেলেন ভালো পরিবেশের কথা। প্রতিপক্ষ বন্ধু, ভালো পরিবেশ কখনোই একটি স্কুলের মানদণ্ড হতে পারে না। বাংলাদেশ স্কুল অবজার্ভ অব নেচার অর্গানাইজেশন মোতাবেক বাংলাদেশের গ্রামের ৭৯% স্কুলের শিক্ষার পরিবেশ খুবই ভালো, কিন্তু তাদের ফলাফল খুবই নিম্নমানের এবং শিক্ষার্থীদের অভাব ও ওই অভাব থেকে সৃষ্ট বাকি সমস্যাগুলোর কারণে 13% বিদ্যালয় প্রায় বন্ধের পথে। এখন বলুন প্রতিপক্ষ বন্ধু, ভালো পরিবেশ দিয়ে যদি আমরা একটি স্কুল বিচার করে থাকি তাহলে ওই স্কুলগুলো কেন বন্ধের পথে? প্রতিপক্ষ বন্ধু, প্রশ্ন রইল। প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন প্রশ্নপত্র ফাঁসের কথা। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, আমরা বাংলাদেশে যেসব ভালো স্কুলকে চিনি তারা কি বিগত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস করে A+ আনছে প্রতিপক্ষ বন্ধু? তা তো কখনোই নয়।
আজ বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কমপক্ষে 2 থেকে 3 বছর, কিন্তু আমরা যেসব ভালো স্কুল বিবেচনা করে থাকি, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি বিদ্যালয়গুলো বহু বছর ধরে তাদের ভালো ফলাফলের ধারা অক্ষুণ্ণ রেখেছে। তবে আজকে কেন আমরা তাদের ফলাফলের ধারাকে প্রশ্নপত্র ফাঁস দিয়ে অস্বীকার করব প্রতিপক্ষ বন্ধু? আর প্রতিপক্ষ বন্ধু, অনেক সময় যা রটে তা কিন্তু সম্পূর্ণভাবে ঘটে না। আশা করি এর পরের বার এমন 10টি স্কুলের নাম বলে যাবেন যারা ভালো এবং প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় ভালো করেছে। উত্তরটা আশা করছি। একটি ভালো ফলাফলই পারে একটি স্কুলকে সামগ্রিকভাবে ভালো এবং জনপ্রিয় করতে। তার সবথেকে বড় প্রমাণ মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। ওই স্কুলটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে 2006 পর্যন্ত ওই স্কুলটিকে খুব একটা ভালো স্কুলের তালিকায় ফেলা যেত না, কিন্তু যখন 2007, 2008, 2009-তে ক্রমান্বয়ে এসএসসি পরীক্ষায় তারা ভালো ফলাফল অর্জন করে, তখন ওই স্কুলটি রাতারাতি ভালো স্কুল নামে পরিচিত হয় এবং পরের বছর ভর্তি পরীক্ষায় যতজন শিক্ষার্থী ওই স্কুলে ভর্তি হবে বলে তারা আশা করেছিল, এর থেকে 20,500 জন শিক্ষার্থী ওই স্কুলের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ থেকে বোঝা যায় প্রতিপক্ষ বন্ধু একমাত্র ভালো ফলাফলই পেরেছে শিক্ষার্থীদের কাছে ওই স্কুলের মানটি দৃঢ় করতে এবং ওই স্কুলকে একটি ভালো স্কুল হিসেবে পরিচিত করতে, এবং ভালো স্কুল বলে ওই স্কুল এটা প্রমাণ করতে পেরেছে তাদের প্রধান মানদণ্ড একমাত্র ভালো ফলাফল। প্রতিপক্ষ বন্ধু, ব্লুবার্ড সিলেটের অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল। বিগত 30 বছর ধরে তারা তাদের ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে। শিক্ষা ও সহশিক্ষা এ দুই ক্ষেত্রে চমকপ্রদ ফলাফলের জন্য এই স্কুলটি খুবই জনপ্রিয়। প্রতিপক্ষ বন্ধু, 2011 সালে সিলেট চয়েসেবল স্কুল অফ মেরিটস নামে একটি জরিপ চালানো হয় এবং এতে দেখা যায় সিলেটের 93% মাতাপিতা একমাত্র ভালো ফলাফলের ভিত্তিতে একটি ভালো স্কুল নির্বাচন করে থাকেন। কারণ ভালো ফলাফলই পারে একটি স্কুলের শিক্ষা, শিক্ষকদের মান, পাঠদান এবং পাঠদানের যোগ্যতা সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে। এ বিষয় থেকে কি প্রমাণ হয় না প্রতিপক্ষ বন্ধু কেবল ভালো ফলাফলই পারে একটি ভালো স্কুলের মানদণ্ড হতে? প্রশ্ন রইল। প্রতিপক্ষ বন্ধু, কারেন্ট নিউজ 24 মোতাবেক ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ ঢাকার অন্যতম ভালো স্কুল, কারণ বিগত কয়েক বছর ধরে তারা তাদের ভালো ফলাফলের ধারা বজায় রেখেছে। এ থেকে বোঝা যায় শুধু আমরা নই, পুরো দেশই একমাত্র ভালো ফলাফলের ভিত্তিতে একটি ভালো স্কুলের মানদণ্ড বিচার করে থাকে। প্রতিপক্ষ বন্ধু, আমেরিকার স্কুলগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই তাদের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক পরীক্ষা এত বেশি গুরুত্ব না পেলেও শ্রেণী পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং তাদের মত অনুযায়ী একমাত্র ভালো ফলাফলই পারে যে কোনো দেশের যে কোনো স্কুল কি ঠিক কি রূপ এবং কি মানের তা প্রমাণ করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আজকের প্রতিযোগিতার বিপক্ষ দলের দলনেতা তিনি বলেছেন যে আমাদের পিতামাতারা কিসের ভিত্তিতে আমাদের স্কুল নির্বাচন করে, নিশ্চয়ই একটা ভালো ফলাফল দেখেই সেই স্কুলটা নির্বাচন করে। বৃক্ষ তার পরিচয় কি? ফলেই পাওয়া যায়, এবং একটা স্কুলের যে পরিচয় সেটি ভালো ফলাফলে পাওয়া যায়। একেবারে যুক্তি পাল্টা যুক্তি। আমি জানি না আমাদের বিচারকরা যারা রয়েছেন তারা কিন্তু ভীষণ একটা সমস্যার মধ্যে আছেন যে তারা কি করবেন, তবুও তাদেরকে এগিয়ে যেতে হবে। একটা ফলাফল তো আমাদেরকে দিতেই হবে। আমাদের আয়োজনের শেষে আমরা তার পূর্বে আবারও কিছুটা যুক্তি খণ্ডন পর্বে কথা শুনে নিই এবং সে কারণে আমি আহ্বান করছি প্রথমেই যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য রাখার জন্য পক্ষ দলের দলনেতা ইসরাত সুলতানা সূচিকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আজকে বলে গেলেন যে একটি স্কুলের গুণগত মান কিভাবে নির্ধারণ করা হয়, আর এর উত্তরে তিনি বলে গেলেন যে ভালো ফলাফল দ্বারা একটি স্কুলের গুণগত মান নির্ধারণ করা হয়। আমি বলবো আপনি খুবই ভুল ভাবছেন। ভালো ফলাফল দ্বারা কখনো একটি স্কুলের গুণগত মান নির্ধারণ করা হয় না, একটি স্কুলের পরিমাণগত মান নির্ধারণ করা হয়। কিন্তু আজকে আমরা পরিমাণগত মান নিয়ে বিতর্ক করছি না, আজকে আমরা বিতর্ক করছি গুণগত মান নিয়ে। তিনি বলে গেলেন যে শেরে বাংলা জন্মেছিল। হ্যাঁ, আমিও মানছি শেরে বাংলা জন্মেছিল, কিন্তু তিনি যখন জন্মেছিল তখন যে স্কুলগুলো পাঠ্যক্রম যেভাবে পরিচালনা করতো তার নিয়মটি ছিল এইভাবে যে তারা ভালো ফলাফলকে গুরুত্ব না দিয়ে আমাদের দেখানো সবগুলো মানদণ্ডের ভিত্তিতে পাঠ্যক্রম পরিচালনা করতো। আর সেই কারণে শেরে বাংলা একজন গুণী মানুষ হয়েছিল। আর বর্তমানে আমাদের দেশের বিদ্যালয়গুলো ভালো ফলাফলকে গুরুত্ব দিয়ে অন্য মানদণ্ডগুলো ছাড়াই এগিয়ে যেতে চাচ্ছে। আর সেই কারণেই আজকে আর শেরে বাংলার মতো লোক জন্ম নিচ্ছে না। তারা বলে গেলেন যে বিগত কয়েক বছরের দিকে তাকালেই নাকি আমরা দেখতে পাবো যে প্রশিক্ষণ নকল হচ্ছে না। তাহলে আমি আপনাদেরকে বলবো বিগত কয়েক বছরই প্রশিক্ষণ নকলের সবচেয়ে বড় উদাহরণ। তারা বলে গেলেন যে এমন 10টি স্কুলের উদাহরণ দেখিয়ে যেতে যে স্কুলগুলো নকল কিংবা প্রশিক্ষণের মাধ্যমে নাম করছে। প্রতিপক্ষ বন্ধুরা, আমরা প্রতি বছর পরীক্ষা শেষে দেখতে পাই অহরহ শিক্ষার্থী নকল ও প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের কারণে পরীক্ষার হল থেকে তাদেরকে পরিত্যাগ করে দেওয়া হচ্ছে। এই শিক্ষার্থীরা কোন স্কুলে পড়ে, যে স্কুলগুলোতে পড়ে সেই স্কুলগুলোই এসব স্কুলের উদাহরণ। মাননীয় সভাপতি তারা বারবার বলে যাচ্ছেন যে ভালো ফলাফল দিয়ে নাকি আমরা একটি স্কুলকে নির্ধারণ করতে পারবো, অন্য মানদণ্ডের কোনো দরকার নেই। মাননীয় মডারেটর, আপনি একজন মানুষ, আপনাকে পরিমাপ করতে হলে আপনার উচ্চতা পরিমাপের জন্য স্কেল লাগবে, আপনার ওজন পরিমাপের জন্য পাল্লা লাগবে, এবং আপনার বয়স পরিমাপের জন্য কি বয়সগত মানদণ্ড লাগবে। এখন যদি আমি আপনার উচ্চতা মেপে বলি যে আপনাকে পরিমাপ করা হয়ে গেছে, তাহলে সেটি কি আমার বোকামি হবে না? ঠিক তেমনি ভাবে প্রতিপক্ষ বন্ধুরা আজকে
যে শুধুমাত্র ভালো ফলাফল দ্বারা স্কুলকে নির্ধারণ করার কথা বলছেন, তাহলে আমি বলবো এটা আপনাদের সবচেয়ে বড় বোকামি। আর প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কিভাবে ভালো ফলাফলকে ভালো স্কুলের মানদণ্ড বলছেন? কারণ ভালো ফলাফল যে মানদণ্ড কি, এ কিন্তু আজকে মানহীন হয়ে পড়েছে। কারণ মর্গারেটের আমরা এখন দেখতে পাই প্রশ্ন ফাঁসের মাধ্যমে ভালো ফলাফল হচ্ছে, নকলের মাধ্যমে ভালো ফলাফল হচ্ছে, মুখস্থ বিদ্যার মাধ্যমে ভালো ফলাফল হচ্ছে। তার মানে এ থেকে প্রমাণিত হয়েছে যে ভালো ফলাফলের মানদণ্ডকে সম্পূর্ণ মানহীন, একই দ্বারা কখনো ভালো স্কুল নির্ধারণ করা যায় না। তারপর আমরা তাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, কিন্তু তার কোনো সুস্পষ্ট উত্তর তাদের থেকে আমরা আজকে পাইনি। তারপর মাননীয় সভাপতি, আমাদের দল থেকে আজকে অনেকগুলো যুক্তি দেখিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা প্রথম যুক্তি ছিল বর্তমান সময়ের ভালো ফলাফল শিক্ষার্থীরা মানের বিপরীত একটি প্রশ্ন। এর কোনো যুক্তিখণ্ড আমরা তাদের কাছ থেকে পাইনি। পরীক্ষায় ভালো ফলাফল কখনো ভালো মানুষের পূর্বাভাস দেয় না, এর যুক্তিখণ্ড আমরা পাইনি। ভালো ফলাফল শুধুমাত্র স্কুলের কারণে হয় না, এর কোনো যুক্তিখণ্ড আমরা পাইনি। এবং চতুর্থ যুক্তি ছিল ভালো ফলাফল কখনো একটি স্কুলের একমাত্র মানদণ্ড হতে পারে না, এর কিছু কিছু যুক্তিখণ্ড আমরা পেয়েছি, কিন্তু সেগুলো ছিল অত্যন্ত দুর্বল, যার কারণে তাদের অবস্থা ব্যাখ্যা করতে পারেনি। আর অপরদিকে আমরা সুস্পষ্ট সুদৃঢ় জোরালো যুক্তির মাধ্যমে একই প্রমাণ করার চেষ্টা করেছি যে ভালো ফলাফল কখনোই ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না। ধন্যবাদ মাননীয় মর্গারেটর, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, বিতার্কিক শেষ পর্যায়ে আমাকে একেবারে হতাশ করেছে, কারণ সে বলেছে যে মানুষের উচ্চতা এবং ওজন দিয়ে পরিমাপ করা, এবং সেক্ষেত্রে সব জায়গায় আমি ফেল করেছি, উচ্চতাও কম ওজনও বেশি, এবং সেটা আমাকে দিয়ে করার জন্য সে বলেছে। তো আমাকে যদি করা হয় তাহলে কিন্তু সেই বিবেচনায় আমি কিন্তু পাশ করতে পারবো না, কারণ আমার হাইটও কম, আমার উচ্চতাও খুব কম, এবং সেই কারণের জন্য হিল আলা জুতা পরতে হয়, কোট স্যুট পরতে হয়, সাজিয়ে রাখতে হয়। যাই হোক, এই বিবেচনা আমি ফেল করেছি, কিন্তু তুমি কিন্তু পাশ করেছো, আমি ফেল করেছি। আমরা সর্বশেষ বক্তব্য শুনবো, এবং সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য আমি আমাদের আজকের এই বিপক্ষ দল সিলেট থেকে আগত মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা প্রিয়া দেবকে আহ্বান করছি যুক্তি খণ্ডনে পুনরায় তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন ভালো ফলাফলের ধারা একটি ভালো স্কুলের মান নির্ণয় করা সম্ভব নয়, আর তার জন্যই হয়তো প্রতিপক্ষ বন্ধু শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেক বছর ভালো ফলাফলের ভিত্তিতে একটি ভালো স্কুলের মান নির্ণয় করে থাকে। প্রত্যেক বছর ভালো ফলাফল যেসব স্কুল করে থাকে সেই স্কুলের হিসাবে শ্রেষ্ঠ 10টি স্কুলের মান একমাত্র ভালো ফলাফলের ভিত্তিতেই হয়ে থাকে। উনি আমাদের মাননীয় মডারেটরকে কিভাবে আমরা বিচার করব সেই কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ বন্ধু আমি যেখানে থাকি বা আমার পারিপার্শ্বিক অবস্থা অথবা এই দেশ উনার মতো মানুষকে কখনো উনার উচ্চতা, তিনি দৈর্ঘ্য প্রস্থে কতটা তা দিয়ে বিচার করে না। উনাকে আমরা উনার বিতর্ক দিয়ে প্রকাশ করি প্রতিপক্ষ বন্ধু, এবং আমরা জানি উনি ঠিক কি মাপের মানুষ, এবং তা জানতে পেরেছি একমাত্র উনার বিতর্কে এত ভালো অবদানের জন্য। আপনার দলের প্রথম বক্তা কেবল বলতে একমাত্র বুঝালেন, আবার প্রতিপক্ষ দলের দলনেতা কেবল বলতে একমাত্র বুঝালেন না। আপনাদের দলের মধ্যেই যদি এত রকম বিভ্রান্তি থাকে প্রতিপক্ষ বন্ধু, তাহলে আমরা ঠিক কিভাবে এটা বিচার করতে পারবো যে ভালো ফলাফল একটি ভালো স্কুলের মানদণ্ড নয়? প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধু। মাননীয় মডারেটর, বিতর্কের এ পর্যায়ে আমি এই বিতর্কের সামগ্রিক চিত্র তুলে ধরব। আজকে পক্ষ দলের বিতর্কে বলে গেছেন ভালো স্কুলের প্রধান মানদণ্ড হলো নানান সুযোগ সুবিধা ও শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী, কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন এর সব কিছুই নির্ভর করে ভালো ফলাফলের ওপর, এবং সুযোগ সুবিধা ও দক্ষ শিক্ষকের মূল উদ্দেশ্যই হলো একটি স্কুলের ভালো ফলাফলের মান নির্ণয় করা, এবং ভালো ফলাফলই পারে একটি স্কুলের শিক্ষা, শিক্ষকের অবকাঠামো দিক এবং একটি স্কুলকে কম সময়ে অধিক তাড়াতাড়ি পরিচিত করতে। তারপর তাদের দলের প্রথম বক্তা সংজ্ঞায়ন করতে এসে বিষয়টিকেই ভুলে গেলেন প্রতিপক্ষ বন্ধু। পক্ষান্তরে আমার দলের প্রথম বক্তা আরও সুন্দর ও যথাযথ সংজ্ঞায়নে দলীয় অবস্থান হিসেবে এটাই প্রমাণ করলেন যে ভালো ফলাফলই একটি ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। সেখানে আমার দলের দ্বিতীয় বক্তা আরও ভালো সংজ্ঞায়নে এটা প্রমাণ করলেন যে ভালো ফলাফল একটি ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। এরপর দলনেতা এসে দ্বিতীয় এবং প্রথম বক্তার রেশ ধরে নানা যুক্তি ও তথ্য দিলেন, কিন্তু এসব কোনোভাবেই প্রকাশ করতে পারে না বা প্রমাণ করতে পারে না ভালো শিক্ষক, পরীক্ষণ ব্যবস্থা, অবকাঠামো, প্রশাসন ছাড়াও আপনারা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো একটি স্কুলকে কম সময়ে অধিক তাড়াতাড়ি ভালো স্কুল হিসেবে বিবেচিত করতে পারে। সেখানে আমি আমার যুক্তি, তথ্য এবং যুক্তি খণ্ডন করে এটাই প্রমাণ করলাম যে কেবলমাত্র ভালো ফলাফলই একটি ভালো স্কুলের মানদণ্ড হতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা আসলে শুনলাম, এবং আমরা যুক্তির যে শানিত কথামালা, সেই কথামালাগুলো আজকে কিন্তু ছোট ছোট আমাদের খোকাখুকিরা একেবারে ফুটিয়ে তুলল। আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে মাঝে মাঝে হঠাৎ করে তাৎক্ষণিকভাবে কোনো বিষয়ের যে উত্তর এবং প্রতি উত্তর তারা তৈরি করে দিয়েছে, আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যত স্থিতিশীলতায় থাকুক না কেন,
আমাদের এই সোনামণিরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদেরকে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে, আমাকে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে শুধুমাত্র জিপিএ 5 বা গোল্ডেন 5 পেলেই চলবে না, আমাদেরকে নানাভাবে আমাদের আজকে ছেলে মেয়েগুলি সবাই মুটিয়ে যাচ্ছে। আমরা সকলেই কিন্তু দেখবেন প্রত্যেক বাসার মধ্যে কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে, কেউ কিন্তু শারীরিক কষ্টদের মধ্যে তারা যাচ্ছে না। আমাদেরকে সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে এই লেখাপড়ার পাশাপাশি নানা গুণের মধ্যে দিয়ে তাদেরকে গুণান্বিত করতে হবে। আমরা দেখেছি আমাদের সাথে আমাদের সম্মানিত প্রিন্সিপাল আপা রয়েছেন, আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি অধ্যাপক হোসনায়ের আপা, প্রিন্সিপাল ইডেন কলেজ থেকে তিনি এসেছেন এখানে আমাদের অতিথি হিসাবে। তাকে এবারে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। অধ্যাপক হোসনায়ের আপা। আসলে আজকের বিষয়বস্তু যেটি ছিল, দুই পক্ষই খুবই ভালো বলেছে, খুবই চমৎকার বলেছে, কিন্তু আমাদের কিছু কথা বলার আছে যে আমরা শুধু ভালো ফলাফলই ভাববো যে একটি প্রতিষ্ঠানকে পরিচিতি দেয় বা সে শ্রেষ্ঠ হলো এটি নয়। আমাদের লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়া তো অবশ্যই ভালো রেজাল্ট করতেই হবে, কিন্তু তার পাশাপাশি আমাদের মানবিক, মানসিক এবং নৈতিক গুণাবলীকে বিকাশ করার জন্য আমাদের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কিছু কাজ করতে হবে। এজন্য আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সেবা ধর্মমূলক কাজ করবার জন্য স্কাউট এবং গার্লস গাইড এই ধরনের প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে হবে এবং এদেরকে, মেয়েদেরকে বা ছেলেদেরকে এদিকে ঝুঁকিয়ে দিতে হবে। এবং সঙ্গে সঙ্গে তাহলে আমরা দেখব যে সেবামূলক যে একটি জিনিস আছে সেটিও তারা ধারণ করবে এবং সঙ্গে সঙ্গে তারা নৈতিক, মানবিক এবং মানসিক বিকাশ লাভ করতে পারবে। আমরা যদি দেখি বিখ্যাত কোনো ব্যক্তি সবাই যে গোল্ডেন এ প্লাস পেয়েছে তা কিন্তু নয়। যদি কোনো বিখ্যাত গায়কের দিকে তাকাই, সে কিন্তু গোল্ডেন এ পেয়ে বিখ্যাত গায়ক হয়ে দেশের সুনাম আনেনি। কোনো ক্রিকেট খেলোয়াড় শুধু এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে আমাদের দেশের সুনাম ধরে আনেনি। আমরা কিন্তু দেখব তার সঙ্গে সঙ্গে তার অন্যান্য গুণাবলী যেগুলি ছিল, ছোটবেলা থেকে যদি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এসব গুণাবলী বিকাশ করতে সুযোগ করে দেয় প্রতিষ্ঠানগুলো, তাহলে আমরা অবধারিতভাবে তাদের কেরিয়ার গড়ার পথে এবং তাদের অন্যান্য গুণাবলীকে বিকাশ করার পথে বিভিন্নভাবে সহায়তা করতে পারবো। সেজন্য আমাদের প্রয়োজন কিছু সাহায্য সহযোগিতা পড়াশোনার পাশাপাশি। আরেকটি জিনিস আমরা কিন্তু দেখি, এখন কিন্তু বর্তমান সরকার শুধু ভালো রেজাল্ট করেছে এইসব প্রতিষ্ঠান কি খুঁজে বেড়াচ্ছে তা নয়। তোমাদেরকে জানাচ্ছি, শিক্ষার্থী বন্ধুদেরকে, যে আমাদের কিন্তু সৃজনশীল মেধা অন্বেষণ নামে একটি কাজ বর্তমান সরকার করছে, শিক্ষা মন্ত্রণালয় করছে। এতে বিভিন্ন জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ের থেকে স্কুলের ছাত্রদেরকে নিয়ে আসছে, যারা নাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখতে পারছে এবং তাদের বিভিন্ন গুণাবলীকে ধরতে পারছে। সুতরাং আমরা লেখাপড়ার পাশাপাশি আমাদের এইসব মেধাকেও জানি আমরা তুলে ধরতে পারি এবং দেশের কাজে লাগাতে পারি, এদিকে আমরা সকলে সচেষ্ট হব। এবং আরেকটি জিনিস, বর্তমান সরকার কিন্তু আমাদের কারিকুলাম এবং সিলেবাস চেঞ্জ করে দিয়েছে। শুধু মুখস্থ বিদ্যা দিয়ে বা শুধু লেখাপড়ার দিকেই যদি বাচ্চারা না থাকে, সেজন্য সকল বিষয়ে কাউকে কোনো জোর না। আমরা কিন্তু ছোটবেলায় ভাবতে পারিনি যে একজন সঙ্গীতে মাস্টার্স করতে পারে, সঙ্গীতে পিএইচডি করতে পারে বা অন্য কিছু করতে পারে, কিন্তু এখন আমরা দেখি চিত্রাঙ্কন করেও কেউ দেশের সুনাম আনছে, কেউ সঙ্গীত করেও দেশের সুনাম আনছে, কেউ লেখাপড়া করেও আনছে, কেউ খেলাধুলা করেও আনছে দেশের সুনাম। সুতরাং আমাদের সামনে থাকবে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া যাওয়া, এবং আমরা সেই লক্ষ্য সামনে রেখে নিশ্চয়ই লেখাপড়ার পাশাপাশি বাকি কাজগুলোও করব, যাতে আমাদের শিক্ষার্থীদের মানবিক, মানসিক, নৈতিক দিকগুলি বিকশিত হয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি অধ্যাপক হোসনায়ের আপাকে। সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আমরা ফলাফলের দিকে যেতে হচ্ছে এবং বিচারক ত্রয় আজকে যারা রয়েছেন, দুজন সাংবাদিক, একজন শিক্ষক, তারাও নানাভাবে হয়তো বিশ্লেষণ করে ফলাফল দিয়েছে। একটি ছিল চট্টগ্রামের দল, হাসমতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, এবং অন্যটি হচ্ছে মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট বিভাগের। এই দুটি দলের প্রতিযোগিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করেছে বিপক্ষ দল মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। অভিনন্দন জানাই আজকের বিজয়ী দল নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে। কিন্তু আমার আদি নিবাস যে বিভাগে, চট্টগ্রাম বিভাগের আমার বন্ধুরা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে দলনেতার বক্তব্য। খুব চমৎকারভাবে সে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে। তাদের তিনজন বক্তাই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কথাগুলো সেগুলো জানিয়েছে।
আরেকটি ফলাফল রয়েছে, সেটি হচ্ছে শ্রেষ্ঠ বক্তা। শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে বিপক্ষ দলের দলনেতা প্রিয়া দেব। প্রিয়া দেবকে এবং তার দলকে ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ব্র্যাক আয়োজিত বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, যে প্রতিযোগিতায় অংশীদার হিসেবে রয়েছে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের বিতর্ক বিকাশের অনুষ্ঠান এখানেই শেষ করছি।